প্রশ্নটা কি ড্র এ ফিগার অফ ডাইজেস্টিভ সিস্টেম এন্ড ইন্ডিকেট দ্য অর্গান ডাইজেস্টিভ সিস্টেমের ছবি আঁকো এবং অর্গানগুলো দেখাও তাহলে আমরা প্রথমে ইসোফেগাস আঁকতে হবে এটা হলো ইসোফেগাস এর সাথে লাগিয়ে দেব এই ইসোফেগাসটা কত সেন্টিমিটার লম্বা হয় জানেন 25-26 সেন্টিমিটার লম্বা হয় আরেকটু সারা একটু বড় কারণ এভারেজে 25 সেন্টিমিটার লম্বা হয় ইসোফেগাস এরপরে স্টোমাক এই এটা হলো স্টোমাক এইভাবে আঁকতে হবে ঠিক আছে স্টোমাক এটা পাকস্থলী এখানে খাদ্য পরিপাক হয় খাদ্য জমা থাকে এটা তো আলাদা আলাদা ভাবে করব এখানে ডাইজেস্টিভ জুস নিঃসৃত হয় সেই জুসটার নাম কি সেটা হলো গ্যাস্ট্রিক জুস আচ্ছা মানে এই লাইনে থাকতে গেলে মেডিকেল লাইনে থাকতে গেলে একদম চতুর্মুখী হতে হয় চতুর্মুখী হতে থাকে খেয়াল রাখতে হবে সব এদিকেও খেয়াল রাখতে হবে রুটির দিকেও খেয়াল রাখতে হবে সব খেয়াল রাখতে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ডাক্তার হয় এই ডাক্তারগুলো আসছে যে এখানে ওদের রেজাল্ট দেখে ইয়ে হয়ে যাবে মানে প্রত্যেকটারই দেখবে যে গোল্ডেন স্টার গোল্ডেন স্টার ছিলেন তো মানে প্রত্যেকটা সাবজেক্টেই 90 উপরে মার্ক এরকম কিন্তু ওরা চতুর্দিকে সমাল দেওয়া লাগে মেডিকেল লাইনে আসলে তাহলে এটা কি পাকস্থলী আপনার ফার্মেসির বিজনেস করবেন ফার্মেসির বিজনেস এত ইজি মনে করেন না বুঝছেন এটা যত চতুর হবেন যত চালাক হবেন যত জানবেন তত এই বিজনেসে গেইনার হবে আর জানবেন না দেখেন আস্তে 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 যেমনি শেষ হয়ে যাবে এটা হলো স্টোমাক তাহলে কয়টা অর্গান করছে কেবল দুইটা করছে উপরের দিকে দেই বেশি স্টাইল করার দরকার নেই এইভাবে জাস্ট মুখের ইয়েটা দিলাম আর এটা হলো ওরাল ক্যাভিটি মানে মুখের ভিতরের গর্ত আর এর ভিতরে কি আছে একটা টাং দিয়ে দিলাম এইভাবে জিহ্বা আর কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে এবার দেখেন এটা হলো স্মল ইন্টেস্টাইনটা আর্ট করবো এটা হলো স্মল ইন্টেস্টাইন এরকম প্যাঁচানো অনেকগুলো প্যাঁচ আমরা এতগুলো প্যাঁচ দেবো না আমরা সিম্পলি 2-3টে প্যাঁচ দেবো ঠিক আছে এরকম 2-3টে প্যাঁচ দেবো 2টা বা 3টে এরকম প্যাঁচ দেবো দিয়ে তারপরে এখানে দেবো হলো লার্জ ইন্টেস্টাইন এই যে মোটা করে এটা হলো লার্জ ইন্টেস্টাইন এখন এইটার সাথে এটা লাগাই দেবো এটা এর ভিতরে প্রবেশ করছে আর এইখান থেকে একটা অ্যাপেন্ডিক্সটা বানিয়েছে এখানে এটা হলো অ্যাপেন্ডিক্স তাহলে এটা লার্জ ইন্টেস্টাইন এবার দেখেন লার্জ ইন্টেস্টাইনটা এই দিক দিয়ে দেবো এই যে হয়ে গেল ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে এখন অর্গানগুলো লিখবো ইন্ডিকেট করে দেবো নির্দেশ করে দেবো নির্দেশ করে দেবো অর্গানগুলো এই জায়গাটা কি ওরাল ক্যাভিটি আর ভিতরে কি আছে টাং আছে তাই না তাহলে এটা লিখবো আমরা নিচে লিখি আর উপরে ওরাল ক্যাভিটি ORAL ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর বাংলা ক্যাভিটি মানে গহ্বর বা গর্ত তাহলে এটা হলো মুখ গহ্বর বা মুখের ভিতরের যে গর্তটা আচ্ছা এটা কি এটা হলো টাং TONGUE টাং এটা হলো টাং বাংলা উচ্চারণ হলো টাং মানে হলো জিহ্বা জিহ্বা আচ্ছা এর মেডিকেল নাম কি জানেন গ্লোসা ওখানে রোগ হলে ওখানে যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় গ্লোসাইটিস হ্যাঁ তাহলে গ্লোসাতে অর্থাৎ জিহ্বায় যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় গ্লোসাইটিস গ্লোসাতে ইনফ্লামেশন হলে তাকে গ্লোসাইটিস বলা হয় হ্যাঁ ইনফ্লামেশন কি পাইছেন ইনফ্লামেশন সামনে না ইনফ্লামেশন হলো প্রদাহ ইনফ্লামেশন কয়টা সিম্পটম আছে 6টা সিম্পটম দিছিলাম মনে নাই আবার দিচ্ছি আচ্ছা হ্যাঁ না একসাথে দিয়ে দেই তাহলে ইনফ্লামেশন জিনিসটা জানেন না আর এর সাথে বুঝে দেই একসাথে যেন অনেকগুলো জিনিস হয় ঠিক আছে দেখেন ইনফ্লামেশন আমরা এই পাশে লিখবো ইনফ্লামেশন ইনফ্লামেশন এই ইনফ্লামেশন মানে হলো প্রদাহ হ্যাঁ এখন প্রদাহ বলতে কি কি বুঝি আমরা কোনটা কোনটা প্রদাহ দেখেন এক নম্বর প্রদাহের 1 নম্বর সিম্পটমটা হচ্ছে অর্থাৎ ইনফ্লামেশনের 1 নম্বর সিম্পটমটা হচ্ছে পেইন পেইন মানে কি ব্যথা এটাকেও আমরা প্রদাহ বলবো ঠিক আছে ব্যথা এটা পেইন মানে
ব্যথা। 2 পেইন, তারপরে হলো ইচিং, ITCHING, ইচিং। ইচিং মানে চুলকানো। হ্যাঁ, এটা ইচিং মানে চুলকানো। চুলকানো পছন্দ, মশা কামড় দিলে চুলকায়। আচ্ছা 3 বার্নিং, BURNING, বার্নিং মানে জ্বালা পোড়া করা। জ্বালা পোড়া কখন করে? একটা আগুনের সাইড দেন, এটা ওই যে সেন্সেশনটা হয় ওটাকে বলা হয় জ্বালা পোড়া করা বা বার্নিং। তাহলে জ্বালা পোড়া করা, জ্বালা পোড়া, জ্বালা পোড়া করা। কয়টা গেল? 3টে গেল, আরো আছে দেখেন 4 পেইন, ইচিং, বার্নিং, সোয়েলিং। সোয়েলিং, সোয়েলিং মানে ফুলে ওঠা। হ্যাঁ, ফুলে ওঠা। পাঁচ রেডনেস, এটা হলো লাল, লাল হওয়া আর কি, লাল হওয়া। আর একটা ওয়ার্মনেস, এটা হলো উষ্ণ হওয়া। তাহলে ইনফ্লামেশন মানে প্রদাহ। ইনফ্লামেশনের সিম্পটম গুলো কি? পেইন, ইচিং, বার্নিং, সোয়েলিং, রেডনেস আর ওয়ার্মনেস। এই শব্দ কয়টা বাংলাতেও মুখস্থ করবে, মেডিকেল ভাষাতেও মুখস্থ করবে। কি? পেইন, পেইন মানে ব্যথা। ইচিং মানে চুলকানো। বার্নিং হলো জ্বালা পোড়া করা। সোয়েলিং মানে ফুলে ওঠা। রেডনেস হলো লাল হওয়া। আর ওয়ার্মনেস হলো উষ্ণ হওয়া। এটাকে বলা হয় ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন যদি জিহ্বাতে হয়, মানে জিহ্বার আর কি গ্লোসা, গ্লোসা। আচ্ছা, গ্লোসাতে ইনফ্লামেশন হলে তাকে কি বলবো? গ্লোসাইটিস, গ্লোসাইটিস। আচ্ছা, গ্লোসাতে ইনফ্লামেশন হলে তাকে, মানে গ্লোসাতে পেইনও হতে পারে, ইচিংও হতে পারে, বার্নিংও হতে পারে। গ্লোসাতে দেখবেন যে গরম কিছু খাইছেন, তাহলে জিহ্বা কি হয়? পুড়ে যাবে না, মানে কোনটা হবে? বার্নিং হবে। কিন্তু তখন বোঝা গেছে, তখন হবে হলো বার্নিং। হ্যাঁ, গ্লোসাতে একটা ধরেন এর আশেপাশে কি আছে? দাঁত আছে, দাঁত দিয়ে অনেক সময় জিহ্বাতে কেটে গেল, তখন কি হবে? কোন সেন্সেশন হবে? পেইন হবে। ইনফ্লামেশন হবে, সেটার নাম হলো পেইন। বোঝা যাচ্ছে? তাহলে যেটাই হোক না কেন, গ্লোসাতে যদি ইনফ্লামেশন হয় তাকে কি বলবো? প্রাথমিক অবস্থায় গ্লোসাইটিস বলবো। ঠিক আছে? হ্যাঁ, তাকে গ্লোসাইটিস বলা হয়। এটা লিখে দেন গ্লোসা, GLOSSA। হ্যাঁ, গ্লোসা মানে জিহ্বা। এটা হলো মেডিকেল শব্দ। এটা বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, মানে গ্লোসাটাকে বৈজ্ঞানিক নাম না? হ্যাঁ, বিজ্ঞান, এটা মেডিকেল নাম। এটা জি জি মেডিকেল নাম গ্লোসা। আচ্ছা, এরপর হলো ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। যে নালীপথে খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে স্টোমাকে যায়, ওই নালীটাকে বলা হয় ইসোফ্যাগাস। হ্যাঁ, যাওয়ার নালীপথটা, এটাকে এই যে গলার পিছন দিয়ে, এর সামনেটা কি? ট্রাকিয়া, এটা হলো শ্বাসনালী, এটা দিয়ে বাতাস যায় লাংসে। আর পিছনেটা হলো খাদ্যনালী, সেটা দিয়ে খাদ্য যায়, ওটার নাম হলো ইসোফ্যাগাস। তাহলে সামনে পাবো কি? ট্রাকিয়া, তার পিছনে পাবো ইসোফ্যাগাস। বোঝা গেছে? আবার এইখানে কিন্তু সংযোগ আছে দুইটা। তাহলে এই যে সংযোগের উপরের অংশ, ওটাকেই বলা হয় হলো ফ্যারিংস। ঠিক আছে? তাহলে ফ্যারিংস কিন্তু আমরা ডাইজেস্টিভ সিস্টেমও পাই, আবার রেসপিরেটরি সিস্টেমও পাই। ডাইজেস্টিভ সিস্টেমে ওটা উল্লেখ করি না, কিন্তু পরবর্তীতে যারা উচ্চতার ক্লাস করে তাদেরকে আবার ওই জায়গাটা ভালো করে বোঝানো হয়। তা নাহলে এই যে শর্ট কোর্সে এলোমেলো হয়ে যাবে, কিছুই ঠিক না। তাহলে ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস হলো খাদ্য নালী। তাহলে আপনারা নিজেরাই লিখবেন যে নালী পথে খাদ্যবস্তু, এটা ভবিষ্যতের জন্য লিখে রাখবেন যে নালী পথে খাদ্যবস্তু কোথা থেকে যায়? মুখ গহ্বর থেকে স্টোমাকে যায়, তাকে বলা হয় যে মুখ গহ্বর থেকে পাকস্থলীতে যাওয়ার যে নালী, হ্যাঁ, সে নালীতে একই জিনিস ছিল, ভাষা শুধু আলাদা। ঠিক আছে? হ্যাঁ, নিজে থেকে বুঝবেন। এটা কি? স্টোমাক। স্টোমাক, স্টোমাক মানে পাকস্থলী। পাকস্থলী যেখানে পাক হয়, এজন্য পাকস্থলী নাম দিচ্ছে। পরিপাক হয় তো এখানে বেশি, পাকস্থলী। আচ্ছা, এর মেডিকেল নাম হলো গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো হলো মেডিকেল নাম। এখন বলেন তো, গ্যাস্ট্রোতে ইনফ্লামেশন হলে তাকে কি বলবো?
গ্যাস্ট্রাইটিস। Gastritis. গ্যাস্ট্রাইটিস তাহলে পাকস্থলীতে ইনফ্লামেশন হলে যেটা জ্বালা পোড়া হোক আর পেইন হোক আর সোয়েলিং হোক ফুলে উঠতে পারে, ঠিক আছে? তাহলে বা লাল হয়ে যায় বা উষ্ণ হোক বা চুলকায়, তাহলে এটাকে কি বলবো? গ্যাস্ট্রাইটিস। এই যে কি দেখেন কোনটা বেশি, তাহলে স্টোমাক বেশি গুরুত্বপূর্ণ না গ্যাস্ট্রো বেশি গুরুত্বপূর্ণ? আমাদের জন্য গ্যাস্ট্রো বেশি গুরুত্বপূর্ণ, কারণ গ্যাস্ট্রোলজি তাহলে কি এটা একটা সাবজেক্ট যেটাতে এই স্টোমাক নিয়ে আলোচনা করা হয়, স্টোমাকের রোগ, স্টোমাকের গঠন, স্টোমাকের কাজ সবকিছু, ঠিক আছে? এটা হলো গ্যাস্ট্রোলজির কাজই হলো। শুধু এইটুকু না, এর আশেপাশে আরো তো আছে, দেখেন লিভার থেকে সংযোগ আছে, বাইল, তারপরে প্যানক্রিয়াস থেকে সংযোগ, সেগুলো আলোচনার অন্তর্ভুক্ত, ঠিক আছে? একটার সাথে আরেকটার সাথে সংযুক্ত, এটা লাগে ভবিষ্যৎ। তাহলে স্টোমাক কি? পাকস্থলী। স্টোমাক হলো ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান, হ্যাঁ, যেখানে খাদ্যবস্তু এসে প্রথমে জমা হয়ে যায়, এখানেই প্রথমে জমা হয়, তারপরে এখানে পরিপাক হয়, এখানে একটা রস নিঃসৃত হয়, সেই রস দ্বারা পরিপাক হয়, ঠিক আছে? সেই রসের নাম হলো গ্যাস্ট্রিক জুস, আমরা পরে বলবো, এখন না, ঠিক আছে? তাহলে স্টোমাক কি? পাকস্থলী। এখন বলেন তো পাকস্থলীতে ইনফ্লামেশন হলে তাকে কি বলবো? গ্যাস্ট্রাইটিস। মানে গ্যাস্ট্রোতে ইনফ্লামেশন হলে তাকে গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? এইভাবে এক এক করে জানা হয়ে যাচ্ছে। এরপরে এটা কি? স্মল ইন্টেস্টাইন। লেখেন স্মল ইন্টেস্টাইন, স্মল স্মল ইন্টেস্টাইন। স্মল মানে কি? ছোট বা ক্ষুদ্র, আর ইন্টেস্টাইন মানে অন্ত্র, ক্ষুদ্র অন্ত্র, ছোট অন্ত্র বা ক্ষুদ্র অন্ত্র, ক্ষুদ্র যোগ অন্ত্র। এখানে সন্ধি বিচ্ছেদ করছেন না, যদি এখানে করতে হয় ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। আপনার ক্ষুদ্র অন্ত্রও লিখতে পারেন, ক্ষুদ্রান্ত্রও লিখতে পারেন, আর এটা মেডিকেল নাম হলো এন্টারন। তাহলে কয়টাই লিখি? ক্ষুদ্র অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র হয়েছে। আর এর ক্ষুদ্র অন্ত্র, ক্ষুদ্রান্ত্র। আর মেডিকেল নাম কি? এন্টারন, এন্টারন।
হচ্ছে লেখা আছে? তাহলে কি কি পাইলাম? ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর। ওরাল ক্যাভিটি বাংলায় লেখেন মুখ গহ্বর। মুখ গহ্বর। গহ্বর মানে কি? ফাঁকা জায়গা বা গর্ত যেটাকে বলি আমরা। মুখের গর্ত, মুখ গহ্বর। ওরাল ক্যাভিটি, তার ভিতরে আছে কান। আচ্ছা, এরপরে ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত হয়েছে। এটা হলো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ, লার্জ মানে বড়, LARGE, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন মানে বৃহৎ অন্ত্র। একখানে লিখলে বৃহৎ অন্ত্র, বৃহৎ অন্ত্র। হ্যাঁ, বৃহৎ, লার্জ হলো বৃহৎ, বৃহৎ অন্ত্র, এইভাবেও লিখতে পারেন, ঠিক আছে। আর একখানে করলে হবে বৃহৎ অন্ত্র। বৃহদান্ত্র। এর মেডিকেল নাম হলো কোলন, COLON, কোলন, COLON, কোলন। কোলনে যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় কোলাইটিস। ওটা আমরা পরে বলবো, কোলাইটিস। আর এর কারণে হলে এন্টারাইটিস, ঠিক আছে। ইনফ্লামেশন কোন জায়গায় রোগী আসার সাথে যেটা কাজ, সেটা হলো কোন জায়গায় তার সমস্যা, রোগী কি জিজ্ঞেস করা হয়, কি সমস্যা, তাই না? সে কোনো একটা সমস্যা তো জিজ্ঞেস করলে আমরা ওখানে নির্ণয় করে নিলাম। সে হয়তো বলবে আমার চোখের সমস্যা বা চোখ জ্বালা পোড়া করে, দেখেন আমার কিন্তু ওখানেই বাইরে হয়ে যাচ্ছে। কোথায় ইনফ্লামেশন? আমি করবো কোথায় ইনফ্লামেশন, লোকেশন অফ ইনফ্লামেশনটা আগে বার করবো, তারপরে লোকটা নির্ণয় করতেছে, ঠিক আছে। আগে ইনফ্লামেশন বার করবো, কোথায় তার ইনফ্লামেশন এবং কি ইনফরমেশনটা কোথায় একটা পাবো? লোকেশন অফ ইনফ্লামেশন আর টাইপ অফ ইনফ্লামেশন দুইটা। একটা হলো লোকেশন, কোন জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, আর কোন টাইপের ইনফ্লামেশন, পেইন, এটা হলো টাইপ, টাইপ অফ ইনফ্লামেশন, ঠিক আছে। কয় ধরনের? পেইন, ইচিং, বার্নিং, সোয়েলিং, রেডনেস আর ওয়্যারনেস, ঠিক আছে। এইটার নাম কি? অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু আসলে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে লাগানো, আসলে এটা ইমিউন সিস্টেমের অর্গান, বুঝছে। এখানে পড়লে হবে, না পড়লে হবে। তারপর লিখে রাখেন অ্যাপেন্ডিক্স। এটা রোগ প্রতিরোধকারী অর্গান, APPEN, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে উপাঙ্গ, উপাঙ্গ। উপাঙ্গ নাম হচ্ছে কেন দেখছেন? একটা জাতির পাশাপাশি যদি ছোট ছোট জাতি থাকে, যাকে বলা হয় উপজাতি, ঠিক সেই রকম। এটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। আসলে এই অর্গানটা এই সিস্টেমের না, অন্য সিস্টেমের, কিন্তু আইসে লাগছে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে, সেই জন্য এর নাম হচ্ছে দিচ্ছে হলো উপাঙ্গ, বোঝা গেছে? তাহলে অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এই লার্জ ইন্টেস্টাইনের যে লাস্ট এই অংশটার নাম কি? পায়খানা, রেকটাম, রেকটাম। এখানে পায়খানা জমা থাকে, RECTUM, রেকটাম মানে মলাশয়, মলাশয় না, মলদার না। এই যে লাস্টেরটা হলো অ্যানাস, এটা হলো মলদার। তাহলে রেকটামের একটা মেডিকেল নাম আছে, মলা। এটা মেডিকেলে রেকটাম ব্যবহার হয় না, প্রক্টাস ব্যবহার হয় বেশি, প্রক্টাইটিস, প্রক্টাইটিস। তাহলে প্রক্টাসে ইনফ্লামেশন হলে তাকে বলা হয় প্রক্টাইটিস। তাহলে প্রক্টাস, রেকটামের মেডিকেল নাম হলো প্রক্টাস। হ্যাঁ, প্রক্টাস, PROC, প্রক্টাস। আর অ্যানাস, অ্যানাসি। আর ইনফ্লামেশন হচ্ছে প্রক্টাসিস, ANUS, অ্যানাস মানে মলদার। যে পথে মল বের হয় বা পায়খানা বের হয়ে যায় দেহ থেকে বা ডাইজেস্টিভ সিস্টেম থেকে মল বের হয়ে যায়, এটাকে বলা হয় মেডিকেল টার্ম। তো একটা হলো প্রক্টাস, মলাশয়। ইনফ্লামেশন। হ্যাঁ, কি বললেন? ইয়েস, সরি, শুধু মল, মলদার। হ্যাঁ, মলদার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই লিখবেন, এগুলো কিন্তু লেখার দরকার নাই। তাহলে প্রশ্ন থাকবে কি, হোয়াট আর দ্য অর্গানস অফ ডাইজেস্টিভ সিস্টেম। আগে শুধু নামগুলো লিখবেন, ওরাল ক্যাভিটি, কান, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস, অ্যাপেন্ডিক্স। এটা লিখবেন নাম, এতে 5 মার্ক। আবার ড্র এ ফিগার অফ ডাইজেস্টিভ সিস্টেম এন্ড ইন্ডিকেট দ্য অর্গান।
তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি আঁকো এবং অর্গানগুলো নির্দেশ করে দেখাও, ঠিক আছে? এইভাবে ওরাল ক্যাভিটি, টাং, মানে এটাকে আপনি নির্দেশ করে দেখানো, বোঝা গেছে? ঠিক এভাবে দিব। হ্যাঁ, এটা তো পাঁচ সিট নাম্বার। করে ইয়া। এগুলো কিন্তু না, এগুলো না না এগুলো না। ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লিয়ার, বুঝতে পেরেছি। ক্লিয়ার। অর্থাৎ ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? একটা কথা আছে, মেডিকেল নামটা কি লিখতে হবে নাকি শুধু? না না না, মেডিকেল নাম লিখতে হবে না, এটা আপনাদের জানার জন্য। ঠিক আছে। যখন উচ্চতর কোর্স কেউ যদি করে, এখান থেকেই তো করে হয়তো আপনারাও এক সময় দেখবেন যে না একটা বড় কোর্স করি, ফার্মেসি চালাই, যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, বড় কোর্স একটা করে রাখি। এর পাশে ওটা করি। আপনাদের যে হয় এটা শতকরা 1 2 2 জন 5 জন হতে পারে, তাই না? হচ্ছে ঠিক আছে। তখন তো ওই জিনিসগুলো লাগবে, অবশ্যই। ঠিক আছে? ওকে বেশি ভালো। ঠিক আছে। হ্যাঁ। এবার একটা কি ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? দেখেন ডাইজেস্টিভ সিস্টেমের কাজগুলো কি কি কাজ? মেইনলি হলো খাদ্য পরিপাক করা, এটাই কিন্তু কাজ। হ্যাঁ, এই এই খাদ্য- খাদ্য পরীক্ষা করা। হ্যাঁ, খাদ্য পরিপাক। কিন্তু এই খাদ্য পরিপাক করতে গিয়ে দেখেন কত ধরনের কাজ হয় ডাইজেস্টিভ সিস্টেমে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের হঠাৎ ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম 1 নম্বর কাজ হলো, দেখেন এখানে কি করে? খাদ্য গ্রহণ করে, গ্রহণ করে। ঠিক আছে? এটা 1 নম্বর কাজ, খাদ্য গ্রহণ করে। গ্রহণ করে। এরপরে 2 নম্বর কাজ হলো খাদ্য জমা করে। কোন জায়গায় জমা করে? স্টোমাকে জমা করে। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। খাদ্য, তারপরে ডাইজেস্টিভ জুস নিঃসরণ করে। জুস নিঃসরণ করতেছে না? কয় ধরনের জুস? 6 ধরনের ডাইজেস্টিভ জুস নিঃসরণ করতেছে। কিসে? এই ডাইজেস্টিভ সিস্টেম থেকেই নিঃসরণ হচ্ছে। এটা হলো লালা রস, সেটার নাম হলো স্যালিভা। এখানে হলো গ্যাস্ট্রিক জুস আসতেছে, এটা হলো গ্যাস্ট্রিক ওয়াল থেকে আসতেছে। ইন্টেস্টাইনের সরি, এখানে হলো এখানে 2টা রস আসতেছে, একটা প্যানক্রিয়াস থেকে আসতেছে প্যানক্রিয়াটিক জুস, আর একটা বাইল আসতেছে লিভার থেকে আসলে তৈরি হয়, আর গলব্লাডারে জমা থাকে, আর ওখান থেকে চলে আসে ইন্টেস্টাইনে, ঠিক আছে? তাহলে 2 ধরনের, এটা একটা হলো প্যানক্রিয়াটিক জুস মানে অগ্নাশয় রস, আর একটা আসতেছে বাইল বা পিত্ত রস। আর ইন্টেস্টাইনের ওয়াল থেকে যে জুস বের হয় সেটার নাম হলো ইন্টেস্টাইনাল জুস, আর ব্রুনাস গ্ল্যান্ড থেকে যে জুস বের হয় সেটার নাম হলো ব্রুনাস গ্ল্যান্ডের জুস, ঠিক আছে? এইগুলো 6 ধরনের ডাইজেস্টিভ জুস, সেটাও নিঃসরণ করতেছে, তাহলে এটাও ডাইজেস্টিভ সিস্টেমের একটা ফাংশন, ঠিক আছে? এরপরে খাদ্য পরিপাক করা, মূল কাজ যেটা, সেটা হলো খাদ্য পরিপাক করা। আচ্ছা, এই খাদ্যের উপাদানগুলো শোষণ করা। খাদ্যের উপাদান করছি, খাদ্যের উপাদান কয়টি? 6টি। কি কি বলেন তো? শর্করা, আমিষ, ভিটামিন, হ্যাঁ, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, মিনারেল, ওয়াটার, ভিটামিন, মিনারেল, এগুলো আস্তে আস্তে চর্চা করা লাগবে, বুঝছেন? কারণ সবকিছু ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশন হচ্ছে না। অবশ্যই। রাশিয়া দেখবেন যে আমার এখানে বিদেশি স্টুডেন্ট, না যে কি যেন সোমালিয়ার স্টুডেন্ট আছে, আর একজন ভর্তি হবে সোমালিয়ার স্টুডেন্ট। তাহলে এই যে বাহির থেকে আসতেছে, যখন ওরা ফোন দেয়, ওরা তো বাংলায় কথা বলতে পারে না, ইংলিশে ফোন দেয়, ওখান থেকেই প্ল্যানিং করতেছে যে এই ধরনের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, ওখানে তো একটা কোর্স করে আসি, যে একটা নার্সিং এর চাকরি, নার্সিং কোর্স করতেছে, ইব্রাহিম নাম, মোহাম্মদ ইব্রাহিম। তার একজন আসবে, ও হলো পেডিয়াট্রিক্স এর উপরে কোর্স করবে। এগুলো দেশ তো আরো অনুন্নত, আমাদের চেয়েও আরো অনুন্নত। এরা আমাদের দেশেই দেখেন এখনো কত লোক চিকিৎসা পাচ্ছে না, তাই না? হয়তো কেউ ডাক্তারের কাছে যাতে ভয় পাচ্ছে, যে ডাক্তারের কাছে যে রুগী যাবে, এই ভাইটাল পয়েন্টটা কিন্তু আপনারা হবেন, বুঝছেন? ডাক্তারের কাছে যে রুগী সহজে যাতে চায় না, কিন্তু ভয় করে যে কি যেন কি হয়। এই উৎসাহটা যোগাবেন কে? আপনারাই উৎসাহ যোগাবেন যে আপনার এই ডিজিজ হচ্ছে, এই সমস্যা হয়েছে, আপনি হাসপাতালে যান বা একদম সিলেক্টিভ ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তা নাহলে তারা এলোমেলো হবে, যাবে হচ্ছে পানি পড়া নেওয়ার জন্য, এই পড়া নেওয়ার জন্য, পড়া নেওয়ার জন্য। আপনারা এই কাজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, বুঝছেন? সেই কাজটা কি? হ্যাঁ, সঠিক ডাক্তারের কাছে প্রেরণ করা, যে আপনার এই ধরনের সমস্যা, অর্থোপেডিক্সের সমস্যা, হাড়ের সমস্যা, তাহলে কোথায়? অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে পাঠাবেন, ঠিক আছে? বা তার নিউরোলজির সমস্যা, নিউরোলজিস্টের কাছে পাঠাবেন। তার লিভারের সমস্যা, হেপাটোলজিস্টের কাছে পাঠাবেন। তার যে ডাইজেশনের সমস্যা, তাহলে গ্যাস্ট্রোলজির কাছে পাঠাবেন। এই যে সিলেকশন করে দেওয়া, এই কাজটা কার? যারা ফার্মেসির বিজনেস করে তাদেরই কিন্তু এই দায়িত্বটা সবচেয়ে বেশি। কারণ একটা ফার্মেসির আশেপাশে যে পরিবারগুলো বসবাস করে, ওই পরিবার থেকে যখন কোনো লোক কোনো অসুস্থ হয়ে যায়, কেউ যারা জানে তারা তো জানে, তারা গেল সঠিক ডাক্তারের কাছে, কিন্তু কত পার্সেন্ট সেটা জানে? হয়তো 10% না হয় জানে, আর 90% যে লোকগুলো এরা কিন্তু কিছু জানে না। এরা আসবে কোথায়? প্রথমে আসবে ওই ফার্মেসিতে। ফার্মেসিতে এসে জিজ্ঞেস করে, ভাই আমাদের এই ধরনের সমস্যা, কোথায় যাবো, কোন ডাক্তারকে দেখালে ভালো হয়? তাহলে আপনারা সঠিক নির্দেশনা দেবেন যে ওই ডাক্তারের কাছে যান। যদি সঠিক নির্দেশনা দিতে পারেন, যদি সে ভালো ট্রিটমেন্ট নিয়ে আসতে পারে, ওই সে কিন্তু প্রথমে বুঝবে না ভালো ট্রিটমেন্ট কিনা। আচ্ছা, প্রথমে সে কিন্তু আপনার কাছে ওই প্রেসক্রিপশনটা নিয়ে আসবে,
আপনি কিন্তু সুযোগ পেলেন প্রথমেই, কি সুযোগ পেলেন? ওই যে বিনা পয়সায় একটা উপকার করার সুযোগ পেলেন। হ্যাঁ। সেটা কি? যে ভালো একটা ডিরেকশন দেওয়া, তাকে নির্দেশনা দেওয়া যে আপনি ওই ডাক্তারের কাছে যান, হ্যাঁ। ঠিক আছে? ভালো তারপরে treatment পাচ্ছেন। হ্যাঁ, ভালো ট্রিটমেন্ট, আচ্ছা প্রেসক্রিপশন করে নিয়ে আসলে আপনি ওষুধটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, এইভাবে এইভাবে খাবেন, এটার জন্য ভুল হয় না, এটা 2 বার দেখছে 2 বারই খাবেন, ঠিক আছে? অনেক সময় ডাক্তাররাও হয়তো ভুল করে বসে থাকে, সেটা কি ডোজ দিতে ভুল করে হচ্ছে, অথবা 10-এর জায়গায় 20 লাগছে, অথবা একটাই টানিয়ে 2 হয়ে গেছে। এই জিনিসগুলো ক্লিয়ার করে দেবেন, আপনাদের তো জানা থাকবে, এই আইডিয়া পাওয়া থাকবে না, তাদেরকে সেইভাবে সঠিক দিয়ে, যদি সমস্যা, যদি কনফিউশন থাকে ডাক্তারের কাছে ফোন দেবেন, ওখানে তো ডাক্তারের মোবাইল নাম্বার দেওয়া আছে, তার কাছে ফোন দেবেন যে স্যার এই অবস্থা, আপনি এটা কি 10টা না 20টা লিখছিলেন এই রোগের জন্য, এজিথ্রোমাইসিন লিখছেন বা এই লিখছেন, কয়টা এটা হবে? এটা মনে হচ্ছে অসুখ বোঝা যাচ্ছে না, বিষ বোঝা যাচ্ছে না, তাহলে সে আবার বলে দেবেন। আর আপনার তো জানাই আছে, আরো ক্লিয়ার হলেন, ঠিক আছে? এই সেবাগুলো দেওয়া কিন্তু ফার্মেসি বিজনেসের পাশাপাশি একটা দায়িত্ব, আর এই দায়িত্ব পাশাপাশি আপনারাও কিন্তু আপনার রেজেক্ট ইয়ে করে দেবে। কিভাবে দেখেন, ওই যে সেবাটা পাইলো, এখন পরবর্তীতে ওর যে সমস্যাই হোক আপনার কাছে কিন্তু আসবে, ওর কাছে এসে জিজ্ঞেস করবে। তারপরে আর প্রথম দিন যদি না কিছু হেল্প করেন, না যদি বলতে পারেন, তাহলে কিন্তু ওই লোকটা জীবনে কোনোদিন আপনার কাছে আসবে না, বোঝা যাচ্ছে? কাস্টমারটা হেরে গেল। তাহলে এইভাবে কাস্টমার ধরে রাখবেন, হ্যাঁ, আর মানুষের উপকারের মাধ্যমে কাস্টমার ধরে রাখবেন। আপনারা যদি এখান থেকে ভালো কিছু না শিখে যান, তাহলে আর কোনোদিন আসবেন? নিজেরা তো আসার প্রশ্নই আছে না, হ্যাঁ আপনারা সেট হয়ে গেলেন, কিন্তু আপনার মাধ্যমে যে অন্য একটা লোক আসবে, এটা কোনোদিনই এই প্রতিষ্ঠান আশা করে না। আর যদি ভালোভাবে শিখে ভালোভাবে সেট হতে পারে, আবার করে খান, তাহলে ওই পাশে থেকে হ্যাঁ, আপনারাও বলবেন যে ওইখানে যান, না বললেও খোঁজ নিবে যে কোথা থেকে করছে, ইনডাইরেক্টলি খোঁজ নেবে কিন্তু, যে ওই জায়গা থেকে, ওই জায়গা খুঁজে 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 আইসে ভর্তি হবে, এবং এরকম হচ্ছেও, বোঝা গেছে? সঙ্গে উপকার করবেন মানুষের। তাহলে আমরা কোন পথে আসছিলাম? ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন গুলো কি কি? ডাইজেস্টিভ সিস্টেমের মূল ফাংশনটা কি? সেটা হলো খাদ্য পরিপাক করা। এই খাদ্য পরিপাক করতেই দেখেন তাহলে কি প্রথমে কি করতেছে? খাদ্যবস্তু গ্রহণ করতেছে, 2 নম্বর হলো জমা করতেছে, স্টমাকে জমা করতেছে, তারপরে হলো ডাইজেস্টিভ জুস নিঃসরণ করতেছে, তারপরে হলো খাদ্য হজম করতেছে, অর্থাৎ এর সাথে খাদ্যের সাথে ওই জুসগুলোর বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে খাদ্যকে পরিপাক করে, মানে উপাদানগুলো বের করে, এরপরে ওই উপাদানগুলো শোষণ করে। ক্যান্সার শোষণ, এখান থেকে রস বাইর হচ্ছে, আর এখানে আবার শোষণ করতেছে, দেখছেন? এই ওয়াল থেকে রস বের হচ্ছে, আবার এই ওয়ালেই শোষণ করতেছে, এই ওয়াল থেকে রস বের করে খাদ্য পরিপাক করতেছে, আবার এই ওয়ালেই শোষণ করতেছে। কি শোষণ করতেছে? খাদ্যের উপাদানগুলো শোষণ করতেছে। আর যেগুলো উপাদান নয় সেগুলো আস্তে 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 এই পথে দিয়ে এখানে গিয়ে জমা হচ্ছে, কি আকারে? মল আকারে জমা, পায়খানা আকারে জমা হচ্ছে, বোঝা গেছে? এখানে পায়খানা আকারে ছিল জমা হচ্ছে, এরপর আমরা এদিকে দিয়ে বের করে দিচ্ছিলাম। এটি পরবর্তী প্রশ্নটা কি? What is the function of digestive system? Digestive system এর কাজ কি? তাহলে আমরা পাইলাম না, এটা সেটা পাবো না। স্মল ইন্টেস্টাইন দ্বারা খাদ্য উপাদানগুলো হজম হয়। হ্যাঁ, খাদ্যের উপাদানগুলো হজম হলো কিভাবে হয়? এই যে ডাইজেস্টিভ জুসের সাথে মিক্সড হয়, কার মিক্সড হয়? জুসের সাথে মিক্স হয়। এটা লং কোর্স পেলে পাবেন একদম। প্রোটিন কিভাবে ডাইজেশন হয়, ফ্যাট কিভাবে ডাইজেশন হয়, কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেশন হয়, ওটা কেমিস্ট্রির ব্যাপার, ওইটা তো এই ফার্স্ট কোর্সে আসবে না, বুঝা গেছে? কিভাবে ডাইজেশন হয় সেগুলো পাচ্ছেন আপনারা। এই ডাইজেশন হওয়ার পর, ডাইজেশন কি? পরিপাক, মানে খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, ওইটাকে বলা হলো ডাইজেশন। মনে রাখবেন, খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডাইজেশন। এই খাদ্যজাত উপাদানগুলো বের হলো, উপাদানগুলো আবার কি হবে? এই ডাইজেস্টিভ সিস্টেমের যে ওয়াল আছে, এই ওয়াল দ্বারা শোষিত হবে, বিশেষ করে স্মল ইন্টেস্টাইনের ওয়াল দ্বারা, তারপরে এই যে স্টমাকের ওয়াল দ্বারা এটা শোষিত হবে। শোষিত হয়ে এটা কোথায় যাবে? লিভারে যাবে চলে। এখানে লিভারের অবস্থা কলিজা, এই কলিজায় যাবে। হ্যাঁ, লিভারে যাবে। কার মাধ্যমে? এটা একটা ভেইন আছে, পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনের মাধ্যমে কোথায় যাবে? লিভারে যাবে। লিভার থেকে মেইন রক্তে চলে যাবে, সমস্ত শরীরে চলে যাবে, কোষগুলোতে পৌঁছে যাবে। হ্যাঁ, আর যেটা পরিপাক করতে পারি না সেটা যাবে লার্জ ইন্টেস্টাইনে। এটা একটা বড় ক্যানিটা। হ্যাঁ, এটাতে পানি এবং ইলেকট্রোলাইট জমা থাকে। আর এই যে লার্জ ইন্টেস্টাইন আর একটা কাজ হলো মল তৈরি করা, পায়খানা তৈরি করা। আর কোন পায়খানা কোনগুলো? যেগুলো যে খাদ্যের উপাদানের ভিতর পড়ে না, সেগুলোই পায়খানার উপাদান, যেগুলো ডাইজেস্ট হয় না। যেমন খড়
খড় ডাইজেস্ট আমরা করতে পারি না, কিন্তু গরু ঠিকই এটা ডাইজেস্ট করতেছে। ঠিক আছে, পারছেন তো? আচ্ছা, ঠিক আছে, মানে যেটা করতে পারে না সেটা লাভ হ্যাঁ, যেটা ডাইজেস্ট হয় না সেটা এখানে দেওয়া হয়। ধরেন কুকুরে আমাদের পায়খানা খায়, তাই না? তো ওরা খায় কেন? ওর ওর কিছু উপাদান ডাইজেস্ট করতে পারে যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারি না, বুঝছেন? ও ঠিকই ওর ভিতর থেকে আরো কিছু উপাদান নিয়ে নিচ্ছে, কিন্তু তাহলে ওর ডাইজেস্টিভ পাওয়ার আরো বেশি। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে ডাইজেস্ট অ্যাপেন্ডিক্স হলো, হ্যাঁ অ্যাপেন্ডিক্সে এটা কোন জায়গায় অবস্থিত? ঠিক এই জায়গায় অবস্থিত। এটা হলো নাভি, আম্বিলিকা বলা হয় নাভিকে আম্বিলিকা, আর এটার নাম হলো আইলিয়াক ক্রেস্ট। হ্যাঁ, এটাকে তিন খণ্ডে ভাগ করবেন। তাহলে এই খণ্ডে এখানে ঠিক এই পয়েন্টে এ বি দুটো পয়েন্টে যদি ভাগ করেন তাহলে এই পয়েন্টে করবে হলো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এই অ্যাপেন্ডিক্সে যদি এটাকে বলা হয় ম্যাকবার্নিশ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ম্যাকবার্নিশ পয়েন্ট। ম্যাকবার্নিশ নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, যে এখানে এই পয়েন্টটার নাম দিচ্ছে হলো ম্যাকবার্নিশ পয়েন্ট। ওর নাম হচ্ছে এই ম্যাকবার্নিশ পয়েন্টে অবস্থিত হলো অ্যাপেন্ডিক্স, ঠিক এই জায়গায় ডান পাশে, নাভির নিচের দিকে ডান পাশে এখানে। হ্যাঁ, তাহলে এই অ্যাপেন্ডিক্সে যদি ইনফ্লামেশন হয় তাকে কি বলবো? অ্যাপেন্ডিসাইটিস। মানে অ্যাপেন্ডিক্সে সাধারণত কি হয়? প্রদাহ হয়। অ্যাপেন্ডিক্সে এইরকম আছে না কৃমির মতো, কিন্তু এইটা ফুলে এই যে এইরকম ফুলে ওঠে, বুঝছেন? এইরকম ফুলে ওঠে, মূলত এটা থেকে চিকন। তাহলে কি হলো? এটা চিকন, এটা কৃমির মতো একটা অর্গান। হ্যাঁ, কৃমির মতো দেখতে। আর এটা ফুলে অনেক ফুলে ওঠে। ইনফ্লামেশন হলে কি হবে? লাল হবে, ফুলে উঠবে, এই দুটো হয় বেশি। পেইন হয় আর হলো বার্ন, পেইন হয় আর হলো সোয়েলিং হয়, এই দুটো বেশি হয়। আচ্ছা, মানে বলতে চাচ্ছি যে চিকনটা হচ্ছে মানে প্রকৃতির নিয়ম, নরমাল অবস্থা। নরমাল হলো চিকন, মানে ইনফ্লামেশন তখন এটা ফুলে ওঠে। সঠিক যে কোনো একটা কাজ থাকে, ছয়টির যে কোনো একটা বা দুইটা তিনটা তো থাকবেই। তাহলে কি কি ঘটে এখানে? এটা ফুলে ওঠে আর ব্যথা করে। ঠিক আছে, আর ওটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। দেখেন অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলে এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়, বুঝা গেছে? তার মানে কি হয়? ওটা ফুলে ওঠে, মানে সোয়েলিং হয় আর হলো এটা পেইন করে, ব্যথা করে। অ্যাপেন্ডিসাইটিসের যে এটা ধারণাটা কিভাবে পাবো আমরা? অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় করবো কিভাবে? যে প্রথমে রোগীটা এসেই বলবে যে আমার এই জায়গায় ব্যথা করতেছে, জিজ্ঞেস করবে ব্যথাটা কিভাবে? হ্যাঁ, আগে ব্যথাটা করে নাভির চতুর্দিক দিয়ে ব্যথা করে, ব্যথাটা পরে শিফট হয়ে গেল অ্যাপেন্ডিক্সের উপর, জায়গাটা যে ম্যাকবার্নিশ পয়েন্টে শিফট করে। কারণ ব্যথাটা তো ওখানেই হচ্ছে। প্রথমে মনে হবে যে তার ব্যথাটা নাভির চতুর্দিক দিয়ে দিয়ে ব্যথা করতেছে, কিন্তু আসলে ব্যথাটা এইখানেই হচ্ছে, অনুভূত হয় ওইদিকে, কিন্তু ব্যথাটা তার শিফট করবে কোথায়? মানে অবস্থান করবে কোথায়? আসলে ম্যাকবার্নিশ পয়েন্টে, যে পয়েন্টে অ্যাপেন্ডিক্সের অবস্থান, নরমাল অবস্থান। ঠিক আছে, এরপরে আপনারা চাপ দেবেন এখানে। চাপ দিলে কি হবে? ব্যথাটা বেশি অনুভূত হবে। ঠিক আছে, এরপর আরেকটা টেস্ট হলো চাপ দিবেন দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবেন, তাহলে পেইনটা আরো একটু বেশি অনুভূত হয়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দুটো টেস্ট হলো। 3 নম্বর টেস্ট হলো চাপ দেবেন এই পাশে, এটা হলো আইলিয়াক রিজন কিন্তু বলা হয় এটাকে। তাহলে রাইট আইলিয়াক রিজন, লেফট আইলিয়াক রিজনে চাপ দেবেন, এইখানে ব্যথা করবে। বাম পাশে চাপ দিলে ডান পাশে ব্যথা করবে। দেখেন, চাপ দেবেন এইখানে আর ব্যথা করবে এখানে, এই চাপটাই এখানে লাগবে, যেহেতু এটা তো ফুলে আছে, ওগুলো একটু লাগার সাথেই ব্যথা করবে, তখন আরো বেশি। বোঝা যাচ্ছে? চাপ দেবেন এ পাশে ব্যথা করবে না, ব্যথা করবে ডান পাশে। এই হলো অ্যাপেন্ডিসাইটিসের, এটা হলো ডায়াগনস্টিক, মানে রোগ নির্ণয় পদ্ধতি। যখন আপনি বুঝলেন যে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, তখন কি করবে? তখন হলো তাকে পাঠিয়ে দেবেন কোথায়? ওই যে তাকে পাঠিয়ে দেবেন সার্জারি ডাক্তারের কাছে। সার্জারি ডাক্তার, হ্যাঁ, সে কি করে? সার্জারি করে। কোন সার্জারি? অর্থোপেডিক সার্জারি না, এটা জেনারেল সার্জারি করে। জেনারেল সার্জারিতে জেনারেল সার্জারি করে, আপনার সব কিছুরই সার্জারি করে। ঠিক আছে, একেবারে জেনারেল সার্জন। এই জেনারেল সার্জারি এই কাজগুলোই করে। তাহলে জেনারেল সার্জন, এফসিপিএস সার্জন, কি সার্জারি? জেনারেল সার্জারি। হ্যাঁ, এফসিপিএস সার্জন তার কাছে পাঠাবে। ঠিক আছে, সে আবার এটা কনফার্ম হবে যে আসলে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। যদি হয়ে থাকে কয়েকটা টেস্টও দেবে, সেই টেস্টগুলো আপনারা শিখতেন যদি লং কোর্স করতেন। এটা শর্ট কোর্স করতে লাগবে না। ঠিক আছে, তাহলে কি হবে? যখন কনফার্ম হলো যে হ্যাঁ তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তাহলে কি করবে? তাকে অপারেশন করে এটা কাটে ফেলে দিবে। বোঝা গেছে?
এটাকে বলা হয় হলো অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন। তাহলে আমরা আসি এখন আমাদের পয়েন্টে, হোয়াট আর দ্য ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের কাজগুলো কি কি, এটা তো একটা প্রশ্ন, তাই না? হোয়াট আর দ্য ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের কাজ দেখেন, এখানে কয়েকটা ফাংশন আছে। হোয়াট আর দ্য ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, মেনশন দ্য নেমস অফ ডাইজেস্টিভ জুস, হোয়াট আর দ্য ফাংশন অফ স্টোমাক। স্টোমাকের কাজ কি সেটাও আছে, আবার ডাইজেস্টিভ সিস্টেমেরও কাজ কি। তাহলে স্টোমাকের কাজ কি? স্টোমাকের কাজ হলো প্রথম স্টোমাকে খাদ্য জমা করা, হ্যাঁ খাদ্য জমা করা। 2 নম্বর কাজ হলো ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা। সেই জুসটার নাম কি? গ্যাস্ট্রিক জুস। সবগুলো কি কমন নাম হলো ডাইজেস্টিভ জুস, আর আলাদা আলাদা নাম হলো, এখানে হলো স্যালিভা, এখানে হলো গ্যাস্ট্রিক জুস, এখানে হলো প্যানক্রিয়াটিক জুস, এখানে হলো বাইল, আর এখানে হলো ইন্টেস্টাইনাল জুস, আর একটা হলো ডোনাস গ্ল্যান্ডের জুস। আর সবগুলোর কমন নাম কি? ডাইজেস্টিভ জুস। সবগুলো কিন্তু ডাইজেস্টিভ জুস, বুঝা গেছে? তাহলে একটা পেলাম হলো, আচ্ছা তাহলে দুইটা কাজ পেলাম, একটা হলো খাদ্য জমা করা, 2 নম্বর কাজ হলো গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা। ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা বা গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা, রাকেটে লিখবেন গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা। আমরা তো বুঝতেইছেন, তাই না? এখান থেকে তো স্যালিভা নিঃসরণ হবে না বা বাইরেও নিঃসরণ হবে না, এখান থেকে গ্যাস্ট্রিক জুসই নিঃসরণ হবে, কোথা থেকে? এই স্টোমাকের ওয়াল থেকে, ঠিক আছে? এরপরে তৃতীয় কাজটা হলো পরিপাক করা, খাদ্যকে পরিপাক করা। সব পরিপাক হয় না কিন্তু এখানে, কিছুটা খাদ্যকে, কিছুটা বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্যগুলো এখানে পরিপাক হয়, ঠিক আছে? তাহলে খাদ্যকে বস্তু পরিপাক করা, অর্থাৎ কি করবে? এই ডাইজেস্টিভ জুসের সাথে কার বিক্রিয়া হবে? খাদ্যের বিক্রিয়া হবে, হয়ে কিছু উপাদান বের করবে, এখানে প্রোটিনগুলো এখানে বের করবে কিছু, ঠিক আছে? তারপরে এই 3টে কাজে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এর আরেকটা কাজ আছে, খাদ্যের উপাদান শোষণ করা। যেটুকু পরিপাক হয়ে গেল, অর্থাৎ যেটুকু উপাদান বের হবে সেটুকু কিন্তু এখানে শোষিত হবে, ওয়াল দ্বারাই আবার শোষণ করে কোথায় দিবে? শোষণ করে এদিক দিয়ে নালী আছে, সেই নালী দিয়ে লিভারে দেবে, ক্লিয়ার আছে? তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম? ডাইজেস্টিভ সিস্টেম, স্টোমাকের কাজ কি, লিভারে লাগবে, ঠিক আছে? আর ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? ওই 4টে তো থাকবেই, আরো ওর সাথে অন্যগুলো থাকলো, যে খাদ্য বস্তু গ্রহণ করা, তারপরে কি করব? খাদ্য জমা করা, খাদ্য ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা, খাদ্য পরিপাক করা, আর হলো খাদ্যের উপাদানগুলো শোষণ করা, আর বর্জ্য পদার্থ বের করে দেওয়া। এই হলো ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। তার স্টোমাকের কাজ কি? স্টোমাকের যে কয়টা কাজ ঘটে সেই কয়টা লিখলেন। খাদ্য জমা করে, তারপর গ্যাস্ট্রিক জুস মানে যে ডাইজেস্টিভ নিঃসরণ করে, খাদ্যের উপাদান থেকে খাদ্য পরিপাক করে, খাদ্য পরিপাক করে, তারপরে খাদ্যের উপাদানগুলো শোষণ করে, ঠিক আছে? এখন বলেন তো নিজেরাই, ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের কাজ কি? যে কয়টা পারেন? খাদ্য স্মল ইন্টেস্টাইনের কাজ হলো বের করে, আর ওগুলো ডাইজেস্টিভ, এখানে প্রথমে হলো ডাইজেস্টিভ জুস নিঃসরণ করে, সেই জুসের নাম কি? ইন্টেস্টাইনাল জুস। আর ব্রুনাস গ্ল্যান্ডের জুসও কিন্তু এখান থেকে নিঃসরণ হয়। তাহলে ডাইজেস্টিভ জুস বিশেষ করে কি? ইন্টেস্টাইনাল জুস এবং ব্রুনাস গ্ল্যান্ডের জুস নিঃসরণ করা, তারপরে খাদ্য পরিপাক করা, খাদ্যের উপাদান শোষণ করা, ঠিক আছে? এবং বর্জ্য পদার্থগুলো সামনের দিকে ধাবিত করা, বুঝা যাচ্ছে? শুধু বর্জ্য পদার্থ না, পানিটাও, পানি কতই আর শোষণ করবে? লিভারের রক্তের চাহিদা অনুযায়ী শোষণ হবে, আর চাহিদা না থাকলে এটা জমা থাকবে কোথায়? এই যে লার্জ ইন্টেস্টাইনে জমা থাকে, এই জন্য লার্জ ইন্টেস্টাইনটা বড়। কি জমা থাকে? পানি এবং ইলেকট্রোলাইট প্রচুর পরিমাণে জমা থাকে। আমাদের দেহের জন্য পানি এবং ইলেকট্রোলাইট খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রোলাইট কি? ওই যে স্যালাইনের ভিতরে যে উপাদানগুলো থাকে না, ওগুলো কিন্তু ইলেকট্রোলাইট, ঠিক আছে? সোডিয়াম, তারপরে ক্লোরিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হলো ইলেকট্রোলাইট বলা হয় এগুলোকে, ইলেকট্রোলাইট, ঠিক আছে? আমরা দেখি, সাথে সাথে নোটটাও দেখেন এখানে কোন জায়গায় দেওয়া আছে। তাহলে দেখেন ডাইজেস্টিভ সিস্টেমের চিত্র অঙ্কন করো এবং অর্গানগুলি দেখাও, আছে? ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে এটা পাইলাম। তারপরে এবার দেখো ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলি পাইলাম, ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি কি পাইলাম। ডাইজেস্টিভ জুস কাকে বলে? 8 নম্বরটা দেখেন, ডাইজেস্টিভ জুস কাকে বলে? তাহলে যে সকল জুস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকেই বলা হয় ডাইজেস্টিভ জুস, মনে থাকবে না? তাহলে যে সকল জুস খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে বলা হয় ডাইজেস্টিভ জুস। আর এই ডাইজেস্টিভ জুসগুলো কি কি? একটা হলো স্যালিভা, একটা হলো গ্যাস্ট্রিক জুস, একটা প্যানক্রিয়াটিক জুস, একটা বাইল, একটা ইন্টেস্টাইনাল জুস, আর একটা ব্রুনাস গ্ল্যান্ডের জুস, ঠিক আছে? এইভাবে লাগবে। এগুলো তো লেখা দরকার নেই, ডাইজেস্টিভ জুস কাকে বলে এটাই বুঝতে পারছেন। যেহেতু 5 মার্ক, কোন কয়টার নাম লিখলেন, অসুবিধা কি? আচ্ছা, এবার দেখেন মেনশন দ্য নেমস অফ, এখানে আছে মেনশন দ্য নেমস অফ ডাইজেস্টিভ জুস। তাহলে ডাইজেস্টিভ জুসগুলোর নাম পাওয়া গেল। সুমন বলেন তো ডাইজেস্টিভ জুসগুলো কি কি হঠাৎ, বা মেনশন দ্য নেমস অফ ডাইজেস্টিভ জুস।
স্যালিভা গ্যাস্ট্রিক জুস, হ্যাঁ স্যালিভা গ্যাস্ট্রিক জুস, বাইল, বাইল, তারপর হচ্ছে আপনার ওই প্যানক্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল স্যালিভা গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, তারপরে বাইল, তারপরে ইন্টেস্টাইনাল জুস, আর ব্রুনার প্লান্টের জুস। রোনার ব্রুনার প্লান্টের জুস। স্টোমাক কি? স্টোমাকের চারটি লেয়ারের নাম উল্লেখ করো। এবার দেখেন স্টোমাক, এই যে স্টোমাকটা, এই স্টোমাকের লেয়ার গুলো কি কি? স্টোমাকের আমরা এখন আলাদা করে এই ইনফ্লামেশনটা বাদ দিয়ে যাবে। এটা লেখা আছে, দেখছেন? লিখে নেন আগে এটা। এটা কিন্তু মিশিয়ে দেবো। লিখে রাখেন, দেখেন কতক্ষণ লাগবে, লিখে রাখেন। এই ইনফ্লামেশন এই জায়গাটা আমরা অন্য কাজ করবো এই জায়গায়। একটা করে অর্গান আনবো আর সেটা বুঝিয়ে দেবো। আচ্ছা কি সব সব জায়গায় লাগবে, ইনফ্লামেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইনফ্লুয়েন্স ছয়টা তো সব সিস্টেমে লাগবে না? হ্যাঁ সব সিস্টেমেই লাগবে। একই তো এই হ্যাঁ, ছয়টাই এই ছয়টাই লাগবে। হ্যাঁ সুন্দর প্রশ্ন লেখেন, এই কথা লেখেন আর মুখস্থ করেন।